আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত কবি বিষ্ণু দে রচিত পরবাসী কবিতাটি পাঠ করে তার বিষয়বস্তু আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো। তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন। কবিতাটির বিষয়বস্তু আলোচনা করার আগে তোমাদের কবি বিষ্ণুদে সম্পর্কে একটু জেনে নিতে হবে। চলো তোমরা এখন কবি সম্পর্কে একটু জেনে নাও। দেখো, কবি বিষ্ণুদের সময়কাল হচ্ছে 1909 থেকে 1982 সাল পর্যন্ত। তিনি আধুনিক কালের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি। তিনি কলকাতার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারে জন্মগ্রহণ করেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উর্বশী ও আর্টেমিস। এটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আর তার লেখা অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে, দেখো, চোরাবালি পূর্বলেখ, নাম রেখেছি কোমল গান্ধার, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, উত্তরে থাকো বৌন, এইসব। এছাড়াও তিনি নানা প্রবন্ধ গ্রন্থও লিখেছেন, সেগুলির নাম দেখে নাও। রুচি ও প্রগতি, সাহিত্যের দেশ বিদেশ, সাহিত্যের ভবিষ্যৎ। তিনি অনেক বিদেশি কবিতারও অনুবাদ করেছিলেন, যার মধ্যে রয়েছে, দেখো, এলিয়টের কবিতা, হে বিদেশি ফুল, আফ্রিকায় এশিয়ায় মুরলি মৃদঙ্গ, তুর্যে প্রভৃতি গ্রন্থ। এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে, তাই তোমরা এই কবি পরিচিতিটি অবশ্যই ভালো করে পড়ে নিও। এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, কবি বিষ্ণু দে এই কবিতাটির নামকরণ কি করেছেন? পরবাসী। পরবাসী শব্দটি প্রবাস থেকে এসেছে, যার অর্থ হলো যে ব্যক্তি অন্যের দেশে বাস করে। এই কবিতাটিতে মোট 5টি স্তবক রয়েছে, যার প্রথম 3টিতে তিনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, আর শেষের 2টি স্তবকে মানুষের লোভ লালসা কিভাবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে ধীরে 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 ধ্বংসস্তূপে পরিণত করছে তার বর্ণনা তিনি অতি সুন্দরভাবে দিয়েছেন। চলো এখন আমি কবিতাটি লাইন ভিত্তিক পাঠ করে বিষয়বস্তু তুলে ধরছি। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। দুই দিকে দেখো ঘন বন, আর এই দুই দিকে বনের মাঝখানে একটা পথ প্রকৃতির নাচের তালে তালে যেন একে বেঁকে চলে গেছে। এই পথটিকে ঝিকিমিকি পথ বলা হয়েছে, কারণ সূর্যের আলো এই বড় বড় গাছপালার ফাঁক ফোকর দিয়ে এসে এই পথটিকে এমন করেছে যে দেখে মনে হচ্ছে যেন পথটি ঝিকমিক করছে। তারপর দেখো, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, নিচে লাফ দেয় কচি কচি খরগোশ। আমরা জানি যে বন জঙ্গলে অনেক ধরনের হিংস্র জীবজন্তু থাকে। সেই জীবজন্তুগুলোর চোখ কিন্তু রাত্রেবেলায় জল জল করে। এই বনে হিংস্র জীবজন্তুর পাশাপাশি কিন্তু অনেক নিরীহ জীবজন্তুও থাকে। এখানে দেখো কচি কচি অর্থাৎ ছোট ছোট খরগোশের নেচে নেচে লাফ দেওয়ার কথা কবি বলেছেন। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কর্তক। দেখো, বনে আবার একটা নিটোল অর্থাৎ গোল টিলা রয়েছে, আর টিলার পাশেই রয়েছে পলাশের ঝোপ। পলাশ একটি গাছ, এই গাছটির ফুল লাল রঙের হয়। আর এই পলাশের ঝোপ কবি দেখেছেন কোথায়? নিটোল টিলার পাশে। আর এখানেই হঠাৎ করে কবি পুলকে অর্থাৎ আনন্দে আত্মহারা বন ময়ূরের নাচ দেখেছেন। আর এই নাচটিকে দেখে কবির কত্থক নাচের কথা মনে পড়েছে। ময়ূর সুন্দর পেখম তুলে নৃত্য করে। এই নৃত্য দেখে কবির এই কত্থক নাচের কথা মনে পড়েছেন। এই বনের এই ময়ূরের নৃত্য যেন এই কত্থক নাচের মতোই সুন্দর। কত্থক হচ্ছে উত্তর ভারতের অন্যতম ধ্রুপদী নৃত্যকলা। লখনৌ ও জয়পুরকে এই নৃত্যের জন্মস্থান বলে উল্লেখ করা হয়ে থাকে। তারপর দেখে নাও, তাঁবুর ছায় নদীর সোনালি সেতারে মিলিয়েছে তার সুষমা। কবি
এই বনে এক তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। সেই তাঁবুর ছায়ায় সেখানেই একটি নদী ছিল, আর সূর্যের আলো পড়ে এই নদীর জল যেন আলোকিত হয়ে ওঠেন। সেই নদীর নাচের ছন্দ কবির কাছে সেতারের সঙ্গীতের তাল ও ছন্দের সঙ্গে যেন একাকার হয়ে গেছে। এখানে দেখো সেতারের ছবিটি আমি তুলে ধরেছি। সেতার ৩টি প্রধান তারের সমাহারে তৈরি একটি বাদ্যযন্ত্র। এই তার যন্ত্রটির গঠনে ভিনা যন্ত্রের প্রভাব লক্ষ্য করা যায়। উত্তর এশিয়া অঞ্চল থেকে উত্তর ভারতে এই যন্ত্রটি প্রথম এসেছিল। এই কবিতায় নদীর কুলকুল জলধ্বনি কবিকে মনে করিয়ে দিয়েছে সেতারের সুরঝঙ্কারের কথা। চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়, শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বান। হরিণ চুপি চুপি এসে নদীর কিনারে জল খাচ্ছে। পিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথা কলি বেগ জানিয়ে। এখানে দেখো সিন্ধুমণির হরিণ আহ্বান উল্লেখের মধ্য দিয়ে কবি রামায়ণের সিন্ধুমণির কাহিনীকে তুলে ধরেছেন। অন্ধমণির পুত্র সিন্ধু রাত্রিবেলায় কলসি নিয়ে নদীতে জল ভরতে গিয়েছিলেন। রাজা দশরথ তখন ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে বাণ নিক্ষেপ করেন, শব্দভেদী বাণ নিক্ষেপ করেন। এর ফলে সিন্ধুমণির মৃত্যু হয়। আর দশরথ অন্ধমণির অভিশাপে পরবর্তীকালে পুত্র শোকে প্রাণ হারান। সিন্ধুমণির নিজের অজ্ঞাতসারে কিন্তু আপন মৃত্যুকে ডেকে এনেছিলেন। কবি কি মনে করেছেন যে হরিণও ঠিক একইভাবে তার জল খাওয়ার শব্দের মধ্য দিয়ে পিতাবাক্যে আহ্বান করছেন। এর ফলে হরিণের মৃত্যু অনিবার্য। জঙ্গলে চিতার লুব্ধ হিংস্র ভঙ্গিতে চলে যাওয়ার প্রসঙ্গে কথাকলি নাচের ছন্দের কথা এসেছে। কথাকলি নাচে চোখ ও অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বেশি হয়। চিতার চলার ভঙ্গির মধ্য দিয়ে লেখক কথাকলি নৃত্যের মিল খুঁজে পেয়েছেন। কথাকলি নাচটি সম্পর্কে একটু জেনে নাও। কথাকলি দক্ষিণ ভারতের কেরলের নাচ। এই নাচের বিষয়বস্তু রামায়ণ, মহাভারত ও পুরাণের কাহিনী। আর এই নৃত্যনাট্য মন্দির প্রাঙ্গণে বা খোলা জায়গাতেই অনুষ্ঠিত হয়ে থাকে। তারপর দেখো, কোথায় সে বন বসতি ও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। কবি কি বলছেন যে কোথায় সে বন, অর্থাৎ বন আর নেই, কারণ মানুষ তার নিজের স্বার্থের জন্য লোভ লালসার শিকার হয়ে কি করছে, বনের গাছপালাকে সব কেটে ফেলছে। এর ফলে বন জঙ্গল নষ্ট হচ্ছে, ধ্বংসের মুখে পড়ছে। তাই শুকনো হাওয়ায় আর গাছের পাতা নিচে ওঠে না, শূন্য প্রান্তরে শুধু হাহাকার শোনা যাচ্ছে। আবার কোনো বসতিও এখানে বসেনি। জঙ্গল সাপ, গ্রাম মরে গেছে, শহরের পত্তর নেই, ময়ূর মরেছে পর্ণে। জঙ্গল সাপ অর্থাৎ বনে গাছপালাগুলোকে মানুষ নিজেদের স্বার্থের জন্য কেটে ফেলছে। এর ফলে জঙ্গল সাফ হয়ে যাচ্ছে, গ্রামও মরে যাচ্ছে। গ্রামে সেই পুরনো প্রাণচঞ্চলতা আর দেখা যাচ্ছে না, গ্রামগুলোও যেন মরে যাচ্ছে, শহরও তৈরি হয়নি। আর ময়ূর মরেছে পর্ণে। ময়ূর, আমরা জানি ময়ূর একটা খুব সুন্দর পাখি। সেই ময়ূরকে শিকার করা হচ্ছে, তারপর তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। ময়ূরকে মেরে তার এই সুন্দর পালকগুলো বিক্রি করা হয়। কেন এই দেশে মানুষ মৌন অসহায়, কেন নদী গাছ পাহাড় এমন গৌণ, সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরবো, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। তাই কবি দেখো আক্ষেপ জানিয়েছেন। তিনি বলেছেন যে মানুষের কবে বিবেক ফিরে আসবে, মানুষ চুপ করে না থেকে এর প্রতিবাদ করুক। গাছপালা নদী পাহাড় সব আগের অবস্থায় ফিরে আসুক। তাই কবি দেখো নিজের দেশে থেকেও কিন্তু কবি পরবাসী। তাই সারা দেশময় তিনি তাঁবু বয়ে বয়ে ঘুরে বেড়াচ্ছেন, অর্থাৎ তিনি যেন পরিযায়ী হয়েছেন। এক জায়গা থেকে তিনি আর এক জায়গায় যাচ্ছেন, তবুও কবির মন ভরছে না, কারণ তিনি নিজের দেশেই পরবাসী হয়ে রয়েছেন। তাই তিনি বলছেন যে পরবাসী কবে
নিজ বাসভূমি গড়বে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে এই কবিতাটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশুনো করো।